নমস্কার। আজ থেকে প্রায় ২৫ বছর আগে কানাডার একজন লেখক ইয়ান মার্টেল একটি উপন্যাস লিখছেন, যার নাম লাইফ অফ পাই। উপন্যাসটির মূল বিষয়বস্তু মহাসমুদ্রে একটি জাহাজডুবি, এবং জাহাজডুবির পর এই উপন্যাসের নায়ক এবং একটি রয়্যাল বেঙ্গল টাইগার, যার নাম রিচার্ড পার্কার, দুজনে বহুদিন সমুদ্রে আটকে পড়ে। একে অপরকে সাহায্য করে, একে অপরের পরিপূরক হয়ে তারা স্থলে ফিরে আসে, তারা জীবন ফিরে পায়। কিংবা আপনাদের নিশ্চয় মনে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ ছোট গল্পটির কথা। গফুর নামে একজন ব্যক্তি নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে রক্ষা করার চেষ্টা করছেন মহেশকে। সে এতটাই দরিদ্র যে মহেশকে সে খেতে দিতে পারছে না, তাই সে নিজের ঘরের চাল খুলে মহেশকে খাবার দিচ্ছে, লড়াই করছে সমাজের সঙ্গে। আসলে কানাডা হোক কি কলকাতা, এই তামাম দুনিয়ায় বেশ কিছু মানুষ রয়েছেন যারা পশুদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। পশু পাখিদের না বলা কথা তাঁরা বুঝতে পারেন, তাদের বেদনা তাঁরা অনুভব করতে পারেন। আমাদের রাজ্যেও এরকম বহু মানুষজন রয়েছে পশু পাখিদের সঙ্গে যারা একাত্ম হয়ে যান। কী সেই একাত্মতার ভাষা, কী সেই ভালোবাসার একক? আজকের এই অনুষ্ঠানে আমরা সেই একাত্মতার ভাষা এবং ভালোবাসার একক বুঝে নেবার প্রচেষ্টা করব। পশু পাখিদের দুনিয়ায় এক আলাদা মায়া জড়ানো, আর এই মায়ায় বাধা পড়েছে মানুষ সেই আদিমকাল থেকে। যুগে যুগে মানুষ ও পশু পাখিদের নিবিড়তা বেড়েছে বই কমেনি। তাই যে যেভাবে পারছে নিজেদের জীবনের চলার সঙ্গী করে নিচ্ছে নিঃশর্ত ভালোবাসার পরিবাহক পশু পাখিদের। আসুন পরিচয় করা যাক মানুষ ও পশু পাখির পারস্পরিক সহাবস্থানের কিছু উদাহরণের সাথে। আমাদের মতো যারা কথা বলতে পারে না, তাদের কথা যারা বোঝেন, এরকম দুজন মানুষের সঙ্গে আমরা পরিচিত হব। আমরা পরিচিত হব তাদের সঙ্গে পশুদের সম্পর্ক কীরকম, তারা কিভাবে বোঝেন তাদের ভাষা, এবং তাদের সঙ্গে কিভাবে মিলেমিশে থাকেন। আমরা কথা বলে নেব সন্দীপ কুমার সিনহা এবং টিঙ্কু সিনহার সঙ্গে। সন্দীপবাবু, প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে থাকবে যে এই পশুদের সঙ্গে আপনার সম্পর্কটা কিভাবে গড়ে উঠেছে, আপনার জার্নিটা কোথা থেকে শুরু হলো এবং কিভাবে চলছে? পশু অ্যাকচুয়ালি যারা ডগ লাভার বা যারা পশু প্রেমী, তারা যে কোনো পশুকেই ভালোবাসে। আর এগুলো হচ্ছে ডগগুলো হচ্ছে আমাদের বাড়ির ভেতরে যেগুলো আমরা মানে আহ, মানে ওদেরকে রাখি বা পুষি, সেক্ষেত্রে মানে একটা মানুষের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেটা একদম ছোটোর থেকেই এটা আমাদের ঘরের যেমন সন্তান, তার সঙ্গে যেরকম বিহেভিয়ার বা তার সঙ্গে যে সেইভাবেই এটা এদের সঙ্গে গড়ে ওঠে। কিন্তু ছোটোর থেকেই একটা মানুষকে যেটা বোঝানো যায়, একটা পশুকে ঠিক সেইভাবেই বোঝানো যায়, কিন্তু সেই ভাষায়ও ওরা বোঝে। এবং মানুষ যেভাবে তাদের সঙ্গে ট্রিট করবে, তারাও সেইভাবে তাদের সঙ্গে মানে ইয়ে তার ইয়েটা দেবে আর কি, কি বলে ওটাকে, যে তার ব্যাগটা ওইভাবেই ওরা দেবে আর কি। তো পশুপ্রেমী আমরা যারা আছি, তারা কিন্তু আমি বলবো যে সবাকেই, যে একটা পশু ঘরে প্রতিপালন করলে বা একটা পশুকে ঘরে আনলে পরে বা ডগ আনলে পরে, তাকে নিজের সন্তানকে যেরকম আমরা মানে লালন পালন করি, ঠিক সেইভাবেই তাদের সঙ্গে লালন পালন করাটাই স্বাভাবিক বা বাঞ্ছনীয় আমি মনে করি। কিন্তু অনেকে দেখা যায় যে সে নিয়ে আসে ডগকে বা যে কোনো পশুকে, তারপরে সেগুলোকে কি হয়, রাস্তায় ছেড়ে দেয়, মানে খাওয়া দাওয়া ঠিক মতো পায় না, সে অসহায় হয়ে পড়ে। তো ওইগুলোর ক্ষেত্রে আমি বলবো যে মানুষকে ওই জায়গাটা একটু সচেতন হতে হবে। কেন দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডগ নিয়ে এসছে, তারপরে তাকে ছেড়ে দেয় রাস্তায়। কিন্তু সে একটা ছোটোর থেকে যেই বাড়িতে বা যেই ফ্যামিলির ভেতরও বড় হলো, তারপরে যখন তাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, সে মানসিকভাবে খুব অ্যাফেক্টেড হয়ে যায়। হ্যাঁ,
এবং মানুষ যেটা উপলব্ধি করতে পারে না সেটা কিন্তু একটা ডগ বা পশু সেগুলো উপলব্ধি করতে পারে। হ্যাঁ, তো এটাই বলবো সবাইকে যে যারাই পশু বা যারাই ডগ লাভার তারা তারা একটা মানে সন্তানের মতো তার সঙ্গে সম্পর্ক করা উচিত। প্রথম থেকেই ডগের প্রতি একটা ভালোবাসা ছিল, পশু পাখির প্রতি ভালোবাসা ছিল। আমার বিড়ালও আছে। আর ডোডো আসার পর আমি এই জিনিসটার সাথে আরও অ্যাটাচমেন্ট বেড়ে গেল। তো আর আমি ডোডোকে 1 মাস বয়স থেকে পেলেছি, কিন্তু আমি ডোডোকে কোনো ডগ বা পশু হিসাবে পালিনি। আমি আমার সন্তান হিসাবে পেলেছি। আমার 2টো ছেলে, আমি মনে করি আমার 2টো ছেলে, বড় ছেলে সৌভিক, ছোট ছেলে ডোডো। আর পুকুরিও আমার সন্তান, ও রাস্তায় ছিল, কিভাবে আমার ঘরে আসলো সেটাও আমি জানি না, কিন্তু এখন আমার কাছে আমার সন্তান হিসাবেই আছে, এটাই। আর আমি মনে করি ডোডো আমার লাইফে এসে আমার লাইফটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে। আগে ঘরে একা বোর ফিল করতাম, ইসে করতাম, এখন ওর সাথেই আমার সময় কেটে যায়। আর আমি চাই ডোডো আমার বুকে অনেক দিন, 100 বছর বেঁচে থাকুক, পুকুরিও আমার কাছে বেঁচে থাকুক। আর আমি সমাজের প্রতি একটাই বার্তা দিতে চাই, যেটা হয়েছে, তোমরা হয়তো ওদেরকে পেলে না পালতে পারো, ভালো না বাসতে পারো, কিন্তু আঘাত করো না, আঘাত করো না। আমি সমাজে সবার কাছে একটাই কথা বলবো, ওদেরকে ভালো না বাসো, খাবার না দাও, কিন্তু আঘাত করেও না, রাস্তায় রাস্তায় ওদেরকে ছেড়ে দিও না। এটাই আমি বলবো। ডোডো আমার কাছে আছে, শুধু ডোডো আছে বলে না, আমার কাছে রাস্তায় অনেক ডগ আছে যারা আমার কাছে আসে। আমি ওদের জন্য হয়তো কিছু করতে পারি না, সামান্য ভালোবাসাটা দিতে পারি, এর থেকে বেশি কিছু আমি করতে পারি না, যৎ সামান্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় এদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে দেখা হয়। তো এরকম যারা মানুষজন রয়েছেন তাদের প্রতি আপনি কি বার্তা দিতে চাইবেন? তাদের কাছে আমার একটাই বার্তা থাকবে যে তোমরা খেতে দিতে না পারো, কিন্তু অন্তত এদের মেরো না। আর ব্যাপার হচ্ছে যে আমার বাড়িতে 2টো আছে, তারপরও বাইরের থেকে, যেমন একটা কনেচমনির থেকে আসে, ও এসে ডেলি রাত্রেবেলা এসে খেয়ে যাবে। হ্যাঁ, এসে বসে থাকবে, আমাদের জন্য অপেক্ষা করবে। সে রাত্রে 12টা আসলেও খাবে, 1টা আসলেও খাবে, যখনই আসুক ও খেয়ে যাবে। তো এরকম 2-3টে বাইরের স্ট্রিট ডগ আছে যেগুলো আমরা ওদের ডেলি ওদের সঙ্গে ওদেরও খাবার দিই। কেন, একটু খাবারের আশায় ওরা আসে, হয়তো সারাদিন উপোস থাকে, হ্যাঁ, সে রাতের বেলা এসে একটু খায়। আর সবথেকে একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে, মানুষ যদি কোনো আত্মাকে মানে সন্তুষ্ট করতে পারে, তা বা পিপাসা মেটাতে পারে, সেটা হচ্ছে বড় ধর্ম। আপনি যদি একটু আমাদের বলেন কিভাবে এদের খাবার দাবার পরিচর্যা কিভাবে করা, দেখভাল কিভাবে করা? দেখবা বলতে, ওর খাওয়া, ও ডগ ফুড খায়, পাশাপাশি ওর সাথে আমরা মানে ওকে, আমাদের সন্তানকে যেমন ছোটোবেলার থেকে ঝাল তেল নুন খাওয়ানো বন্ধ, আমরা ওভাবেই ওকে খাইয়েছি। আর ওর সাথে আমরা ছোটোর থেকে আনার পর থেকে সন্তান রূপে ওর কোনো সুবিধা অসুবিধা আমরা ওকে দেখলেই বুঝতে পারি যে ওর কোথায় অসুবিধা হচ্ছে, তখন ডক্টরের কাছে নিয়ে যাই, বুঝি, চিকিৎসা হয়। তো যদি আমি ওদের সাথে অ্যাটাচমেন্ট আমাদের ভালো থাকে, ওকে দেখলেই বোঝা যাবে কি ও সুস্থ আছে কি অসুস্থ আছে। আমরা বাচ্চাদের যেভাবে মানুষ করেছি ছেলেকে, আমরা ডোডোকে সেইভাবেই, আলাদা কোনো কিছু নেই আমাদের। আমাদের ঘরে আলাদা ওর বিছানা আলাদা, ওর খাওয়ারের জিনিস এরকম কোনো কিছু নেই। ও আমাদের সাথে বিছানাতেই ঘুমাচ্ছে, আছে, সবসময়ই থাকবে। সামাজিক কিংবা ধর্মীয় যে কারণেই হোক না কেন, সেই বেদের সময় থেকেই মানুষ ও গরু একে অপরের জীবনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্কে জড়ানো। গ্রাম হোক কিংবা শহর, গোপালন এক পরম্পরার শামিল। আর তাই দেখা যায় চিরাচরিত উপায়ের বাইরে গিয়েও মানুষজন তাদের দৈনন্দিন জীবনে আধুনিক থেকে আধুনিকতম জাতের গোপালনে উৎসাহী হচ্ছেন। তাদের পরিচর্যা যতটাই খাটুনির হোক না কেন,
পশু পাখির নির্মল ভালোবাসার সামনে তা যেন কিছুই নয়। ছাদে আমরা মাধব নামে একটি গরু দেখছিলাম, তো ওর সাথে কিভাবে আপনার পরিচয় হলো, বা মাধব কে, কি আসল বিষয় একটু যদি বিস্তারে বলেন আমাদের। আমার শুধু কুকুর না, সব রকম পশু পাখি আমার পছন্দ। আমি বাড়িতে পাখিও ছিল আগে, বাড়িতে অ্যাকুরিয়ামে মাছ আছে, বিড়ালও পেলেছি, খরগোশ পেলেছি, কুকুরও পেলেছি। রাস্তার গরুদেরকেও অনেক সময় খাওয়াই, কিন্তু কখনো ইচ্ছা হয়েছে যে বাড়িতে গরু পালা যায় নাকি, কিন্তু কি হয়, আমাদের যেরকম দালান ঘর বাড়িতে শহরে গরু পালা সম্ভব না। গ্রামে গঞ্জে মানুষের কাছে খালি উঠান থাকে, ক্ষেত থাকে যেখানে গরু বিচরণ করতে পারে। তো এর জন্য এটা কখনো হয়ে ওঠেনি। আমি রিসেন্টলি 1 বছর ধরে নোটিস করছি আমাদের যে পুংনুরু বলে একটা গরুর ব্রিড আছে ভারতবর্ষে, যেটা হয়তো একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিন্তু সাইজটা খুব ছোট হয়। তো অনেক গোশালা কী করছে, এই পুংনুরু কাউয়ের সাথে অন্য দেশি পাহাড়ি গরু যেগুলো সাইজ ছোট হয় ওদের সাথে ব্রিডিং করে সেরে একটা ছোট গরু ওরা বানানোর চেষ্টা করছে, যেটা জেনারেশন বাই জেনারেশন 3 ইঞ্চি করে ছোট হচ্ছে। আর আজকের জেনারেশনে এটা গরুটা যেই সাইজে পৌঁছে গেছে সেটাকে দালান বাড়িতেও পালা যায়। মানে ধরুন একটা বড় সাইজের যে আমাদের কুকুর থাকে, যেরকম একটা গ্রেট ডেন কুকুর যেটা খুব বড় সাইজের হয়, এই গ্রেট ডেন থেকেও অনেক ছোট সাইজের হয় এই গরুটা। তো আমাদের বাড়িতে ল্যাব যেটা সবচেয়ে পপুলার ডগ থাকে, ল্যাব, গোল্ডেন রিট্রিভার, প্রায় সেই সাইজেরই হয়ে যায় এই গরুটা। তো সেটাকে দালান ঘরে পালা যাচ্ছে। সেটা আবার ওই রাস্তাঘাটে ছেড়ে পালা যাবে না, কারণ ও একটু ফুড নিয়ে একটু সেন্সিটিভ থাকে, হাইব্রিড গরু তো। কিন্তু আমরা কেয়ার নিয়ে সে বাড়ি ঘরে পালতে পারছি, জায়গারও সমস্যা হচ্ছে না, আর ছোট জায়গার মধ্যেও এটা থেকে যাচ্ছে। তো এর জন্য তখনই আমি ভাবলাম যে না, যেহেতু আছে আমার গরুও, অন্য পশু পাখির সঙ্গে গরুও পালার ইচ্ছা ছিল, তখন এই ব্রিডটাকে আনা যায়, তো তখন আনা হলো। অ্যানিম্যাল লাভার হয়ে ওঠার গল্পটা প্রথমে আমাদের বলুন। ছোটোবেলার থেকেই বাড়িতে পেট হিসাবে কুকুর টুকুর পালছি, ফরেন ব্রিড ডগস অনেক পেলেছি লাইফে। তো এই পশু পাখি কুকুর পালতে পালতে তারপর যখন রাস্তার কুকুরদেরকে দেখি, তখন আমরা বুঝতে পারি যে, তখন ফিল হয় যে ওরাও আমাদের বাড়ির পেট ডগস থেকে ডিফারেন্ট না। ওরাও সেম ভালোবাসা এক্সপেক্ট করে মানুষ থেকে, সেম কেয়ার এক্সপেক্ট করে, কিন্তু যেটা ওরা পায় না। কারণ আমরা ফরেন ব্রিড ডগসদেরকে একটু স্ট্যাটাস সিম্বল হিসাবে বাড়িতে রাখি, ঠিক আছে, দেশি কুকুরকে আমরা এতটা দিই না, ভাবি ওরা তো রাস্তার কুকুরই। কিন্তু আমরা দিন দিন যখন রাস্তাঘাটে কুকুরের সাথে ইন্টারাকশন শুরু করি, তখন বুঝতে পারি যে ওদের মানুষের সাথে ভালোবাসা, মানুষের সাথে খেলাধুলা করা, মানুষের থেকে ভালোবাসা চাওয়া কোনো ডিফারেন্ট না ফরেন ব্রিডসের থেকে। তো এই আস্তে আস্তে নিজের বাড়িতে কুকুর পেলে, তারপর রাস্তার কুকুরদেরকে খাবার টাবার দিতে, আস্তে আস্তে ওদের সঙ্গে ক্লোজ হওয়া। এরপর যখন আস্তে ধীরে দেখি যে রাস্তাঘাটে যে কুকুর আছে ওদের উপর কত রকম অত্যাচার হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওদের ট্রিটমেন্টের দরকার, তখন আস্তে আস্তে ফিল হয় যে না, ওদের জন্য কিছু করার। তখন আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে পসম নামে একটা সংস্থা ত্রিপুরা রাজ্যে কাজ করছে, যে পশু পাখির জন্য যে ওয়াইল্ড অ্যানিমেলস, স্ট্রে অ্যানিমেলস, সব কিছুর জন্য রাস্তায় কাজ করছে। তখন আমি ওদের সাথে যোগাযোগ করি আর এই পসম এনজিওর পার্ট হয়ে দাঁড়াই। আমাদের চারপাশে অনেক পশু পাখি রয়েছে যারা উপযুক্ত সেবা ও শুশ্রূষার থেকে বঞ্চিত থাকে। তাদের জন্য প্রয়োজন কিছু ব্যবস্থাপনা, আর সেদিকেই আমাদের ভাবনা সম্প্রসারিত করার দাবি উঠছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন থেকে, যারা পশু পাখিদের জন্য কাজ করে। আমাদের যেমন অসুস্থতা থেকে উত্তরণের জন্য চাই উপযুক্ত বিশ্রামাগার কিংবা বিশ্রাম, ঠিক তেমনি তাদেরও প্রয়োজন একটি স্থান যেখান থেকে তারা সুস্থ হয়ে ফিরে যেতে পারেন স্বাভাবিক জীবনে। আর এই ব্যবস্থাপনা মূলত প্রয়োজন রাস্তাঘাটে কিংবা পরিত্যক্ত স্থানে যে সকল পশু বসবাস করে তাদের জন্য। সবচেয়ে বেশি আমরা রাস্তায় পশু কি দেখতে পাই? আমরা কুকুর দেখতে পাই, কুকুর নিয়ে কাজ হয়। এছাড়া আমরা গরু রেস্কিউ করছি, আমরা বিভিন্ন ওয়াইল্ড লাইফের যে পাখি আছে, ইগল, বাজ, এগুলো যখন ইনজিওর্ড হয়ে পড়ে যায় সেগুলো ট্রিটমেন্ট করে সেগুলোকেও আমরা রেস্কিউ করে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে তুলে দিই।
আর গরু তো রাস্তায় যা থাকে বেশিরভাগ কারণ না কারো পালিত থাকে। ষাঁড় অনেক সময় রাস্তায় ছেড়ে দিচ্ছে, গরু কারণ না কোনো মালিকানা থাকে। গরুকে নিয়ে যেগুলো আমরা প্রবলেম ফেস করি, অনেক সময় এটা রাস্তায় হাঁটতে হাঁটতে কুয়োতে পড়ে যায় বা কোনো গাড্ডা থাকলে এটার মধ্যে পড়ে যায়। তো একটা প্রবলেম কি হচ্ছে, গরু যখন মানুষ পালছে, গরুর দুধ নিয়ে ব্যবসা করছে, এটা মানুষের রুজিরুটি হচ্ছে, কিন্তু তবুও আমি মানুষের দেখি যে গরুর খাওয়ার খরচাটা যাতে বাঁচাতে পারে এর জন্য ওর থেকে আয় হচ্ছে, কিন্তু খাওয়ার খরচাটা বাঁচানোর জন্য গরুকে রাস্তায় ছাড়ছে, রাস্তায় গিয়ে ঘাস খেয়ে আসুক। রাস্তার থেকে ঘাস খেয়ে আবার গরু ফিরে যায় বাড়িতে, তখন কি হলো, ওর পিছে কোনো খরচা লাগলো না, শুধু প্রফিটটাই ওর থেকে নিতে পারলাম, এরপর ওর পিছে আর কোনো খরচা হচ্ছে না। আর এরপর এই গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেবে, তখন সেই গরুকেই আমরা স্লটার হাউসে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিফ ইন্ডাস্ট্রির জন্য, যেটা এটা আলাদা টপিক। কিন্তু এই যে আমরা যে গরুগুলোকে যে রাস্তায় ছেড়ে দেওয়া হচ্ছে ঘাস খাওয়ার জন্য, এই গরুর জন্য ট্রাফিক সিগন্যাল বোঝা খুব কঠিন, কখন গাড়ি আসবে কখন আর আসবে বুঝতে পারে না। ওরা ওদের মতো ঘাস খায়, ওরা ওদের মতো রাস্তা ক্রস করতে যায়, হাইওয়ে দিয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে। এরকম যদি কোনো একটা আইন করা যায় যে রাস্তায় কেউ গৃহপালিত পশু রাস্তায় গরুকে ছেড়ে দিতে যাতে না দেওয়া হয়, নিজের গরুকে যাতে নিজেই হাঁটিয়ে নিয়ে যাক যদি রাস্তায় ঘাস খাওয়াতে হয়, না হলে বাড়িতে আমার এখানে আপনারা দেখলেন যে আমরা খড় এনে রেখেছি, এরকম নিজের বাড়িতে খড় কিনে আনো, গরুকে খাওয়াক। এই গরুর থেকে আমি দুধ বিক্রি করে রোজগার করছি, যেহেতু এটাকে আমার খড় খাওয়াতে কী প্রবলেম। যেহেতু আমাদের কাছে কুকুরের কোনো শেল্টার হাউস নেই, আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গেও কথা চলছে, আমরা এআরডিডি ডিপার্টমেন্ট, প্রাণী সম্পদ বিকাশ ডিপার্টমেন্টের সঙ্গে কথা চলছে যে আমাদেরকে একটা ডগ রাখার জন্য একটা শেল্টার হাউস, সেটা ডগ না, আমরা যেরকম পাচার করার জন্য গরু ধরা পড়ছে স্মাগলিং করতে, সেই গরুকেও জানি এনে রাখা যায়, ট্রিটমেন্ট করে তারপর রাখা যায়, এরকম একটা যদি একটা আমাদেরকে শেল্টার হাউস দেওয়া যায় যেখানে গভর্নমেন্ট থেকে প্রতি মাসে খাওয়ার খরচা আসবে, আমরা এটাকে দেখাশোনা করে রাখবো, তখন কী সুবিধা হয়। এই যে আমরা কুকুর রাস্তায় ট্রিটমেন্ট করছি, আর কুকুরের অনেক সময় আমরা ভেটেরিনারি ডক্টর নিয়ে এসে যাচ্ছি কুকুরের ট্রিটমেন্ট করতে, ফার্স্ট এইড হলে আমরা নিজেরাই করছি, যখন সিরিয়াস কিছু হয় তখন আমরা ভেটেরিনারি ডক্টরস নিয়ে যাচ্ছি। ভেটেরিনারি ডক্টরসের অনেক সময় প্রেসক্রাইব করছে অ্যান্টিবায়োটিক্স হিউম্যানসের মতো পশু পাখিদেরও একটা কোর্স থাকে, ধরুন কোনো অ্যান্টিবায়োটিক্স 5 দিনের কোর্স, 3 দিনের কোর্স। কুকুর কী হয়, টেরিটোরিয়াল হয়, তো আমরা কী হয়, একটা জায়গায় কুকুরকে আজকে অ্যান্টিবায়োটিক যখন ডাক্তার দিল, আবার নেক্সট দিন সেম জায়গা থেকে কুকুরটাকে পেয়ে যাই। কিন্তু প্রবলেম কী হয়, 50% কেস আমরা যখন পেয়ে যাই এটাকে আবার ধরতে হয়। ও আগের দিন যখন আমাদেরকে দেখেছে, আমরা ওকে ধরেছে, ও আর ট্রিটমেন্ট কী বুঝবো, ও তো শুয়ের গুঁতো খেয়েছে, ও আমাদের থেকে ভাগবে, অনেক কষ্ট করে ওকে ধরতে হয়। কোনো কারণে যে ধরতে মিস হয়ে যায় আমাদের, তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোর্সটা ইনকমপ্লিট হয়ে গেল, এটা ইনএফেক্টিভ হয়ে যাবে, ফিউচারে ওর গায়ে অ্যান্টিবায়োটিক্সও কাজ করবে না। এটা হলো 50% ডগস, যেটা আমরা বললাম টেরিটরির ভিতরে পেয়ে যাব, বাকি 50% ডগ আমরা পরের দিন এসে খুঁজে পাই না। মেইন যে প্রবলেম হচ্ছে এটা হচ্ছে গিয়ে একটা কুকুরদেরকে টেম্পোরারি বেসিসে রাখার জন্য শেল্টার হাউস, কিছু প্যারালাইজড ডগ যদি হয়ে যায় ওদেরকে পার্মানেন্ট হিসাবে যে রাখতে পারি, কারণ কুকুর যখন প্যারালাইজড হয়ে যাবে, ও পিছন নিজেকে ড্র্যাগ করে করে যাচ্ছে, ও আর কুকুর মেন খায় কই, আমরা ডাস্টবিনে যা খাওয়ার ফেলছি এগুলো থেকে খাচ্ছে, সেগুলোকেও ডাস্টবিনে উঠে খেতে পারছে না, বা যে রাস্তায় ঘষে ঘষে গায়ে ছাল উঠে যাচ্ছে, এরপর ইনফেকশনে মারা যাচ্ছে। তো আমরা প্যারালাইজ কুকুরকেও যদি পার্মানেন্টলি রাখতে পারি, এটা যদি লাইফ টাইম খাওয়া দাওয়ার ব্যবস্থা, মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করাতে পারি, তাহলে কি হচ্ছে, এই কুকুরগুলোর প্রাণও আমরা বাঁচাতে পারি। ডগ স্পিসিস যখন খুব বেড়ে যায় সংখ্যায়, তখন ওরা একটা এরিয়ার উপর কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে, খারাপ ইন্টেনশনে না, ওরা যখন দেখছে ওদের চোখের সামনে কেউ দৌড়িয়ে যাচ্ছে, ওরা ভাবছে কোনো চোর বা কোনো হার্মফুলস কেউ, ওরা গিয়ে ওকে গিয়ে ধরছে গিয়ে সেরে। বা ছোটো বাচ্চা, অনেক সময় ছোটো বাচ্চা দৌড় মারলে বুঝে না, বা ছোটো বাচ্চা আমরা ভিডিওজে আমরা অনেক সময় দেখি যে ছোটো বাচ্চারাও কী করে, মা বাবা ঠিকভাবে শেখায় না, কুকুরের গায়ে ঢিল মারছে, কান ধরে টান মারছে, কিন্তু এরপরে যখন কুকুরটা সেলফ ডিফেন্সে ওকে অ্যাটাক করবে, বা পরের দিন যখন রাগ থেকে যাবো, সামনে দিয়ে যাবো, একটা রাগের চোটে অ্যাটাক করে দেবে, সেটাকে দেখানো হচ্ছে যে বাচ্চার উপর অ্যাটাক করছে। প্রতি বছর কোনো এরিয়ার 70% ফিমেল ডগসকে যদি আমরা এবিসি করে দিই, তখন শুধু 30% ফিমেল ডগস বাকি থাকবে, যেটা নেক্সট জেনারেশনের পাপিস ডেলিভার করবে। তখন কি হবে, ওভার দ্য টাইম একটা গ্র্যাজুয়াল 5 to 10 ইয়ার্স টাইমে, যেটা কুকুরের লাইফ টাইম হয় 10 ইয়ার্স মতন অ্যাভারেজ, 5 to 10 ইয়ার্স টাইমে আমরা দেখব কুকুরের সংখ্যায় সেই স্টেটে কমে আসছে। এবিসি লার্জ স্কেলে শুরু করা দরকার। আর এই শেল্টার হাউস যেটা আমরা কথা বলছিলাম, এই শেল্টার হাউসে একটা এবিসি ডগকে মোটামুটি 1 সপ্তাহ কেয়ার করতে হয়। আজকের দিনের জেনারেশন যখন নতুন ওদের ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বেরোয়, কুকুর রাস্তায় ঘুমিয়ে আছে, তো
নর্মাল কুকুরটা ঘুমিয়ে আছে, এই কুকুর কুকুর বলে সাইড দিয়ে নিয়ে যাচ্ছে ওকে, এই কুকুর কামড় দেবে বা একটা বাচ্চা যে কোনটা ভয়, কোনটা ভালো, কোনটা খারাপ কিছুই জানে না, তার ছোটোবেলার থেকেই ওই প্রাণীটার প্রতি একটা ভয় যে আরে মা তো বলেছে ওকে কামড়াবে, ও যদি খেলার জন্য কুকুরটার দিকে খাবার দিতে চায়, এই যাবি না কামড় দিয়ে দেবে। এই জিনিসটা কি হচ্ছে, আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আরও ট্রেন করছি যে ওরা অ্যানিমেল দেখে ভয় পেয়ে থাকুক, অ্যানিমেল দেখে ভয় পেয়ে থাকুক। তাহলে কি হচ্ছে, ওরাও ফিউচারের অ্যানিমেল হেটার্স হয়ে উঠবে, ওরাও ফিউচারে অ্যানিমেলের প্রতি কম্প্যাশন জিনিসটা থাকবে না। আমাদের মতো পশু পাখিরাও অসুস্থ হয়। যতটা সহজে আমরা নিরাময় পাই, তাদের যন্ত্রণা উপশমের পথ ততটাও সোজা নয়। এক শরীর যন্ত্রণা নিয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে তাঁরা খুঁজতে থাকে আরোগ্য লাভের স্পর্শ। মুখে নয়, বরং চোখে ব্যক্ত হয় ওদের কষ্ট। শহরের বেশ কিছু স্বেচ্ছাসেবক নিজেদের উদ্যোগে রাস্তায় ঘুরতে থাকা অসহায় কুকুরটিকে স্বাস্থ্যসেবা প্রদান করছে। তার শরীরের ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছে যন্ত্রণা নিরাময়ের মহার্ঘ পরশ ও প্রয়োজনীয় ওষুধ। সুস্থ জীবনের আশায় একজোড়া চোখ আবার হেঁটে চলেছে আগামীর দিকে। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের আগরতলা শহরে অনেক জায়গাতে অনেক উন্ডেড কুকুর থাকে, অনেক অসুস্থ কুকুর থাকে, পাপিস থাকে, বেড়াল থাকে বা বিভিন্ন অনেক প্রাণী থাকে যেগুলির চিকিৎসার দরকার পড়ে। তারা রাস্তাতে থাকে, সবসময় তাদের কাছে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তখন আমরা গিয়ে অনস্পট আমরা ট্রিটমেন্ট করি। এখন আপনারা যেমন একটা উদাহরণস্বরূপ আমি বলছি, এখন যে কেসটা হয়েছে, এখন যে রেস্কিউটা হয়েছে, সেটার মধ্যে হচ্ছিল একটা বাইট উন্ড, মানে কুকুরের সাথে অনেক সময় কনফ্লিক্ট হয়। তখন ঘাড়ের মধ্যে কামড় দিয়েছিল একটা কুকুর, এই কুকুরটাকে কামড় দিয়েছিল। তখন তার মধ্যে মাছি বসে ডিম পেড়েছে। ডিম পারলে কি হয়, মাছির যে লার্ভাগুলি আছে এগুলি জীবন্ত অবস্থায় তার অর্গানগুলি খেতে আরম্ভ করে ম্যাগট হয়ে যায়। ম্যাগটগুলি, ওই লার্ভাগুলি। তো আমরা কি করি, আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করি। যদি মোটামুটি একটা কন্ডিশনে থাকে, নর্মাল কন্ডিশনে থাকে, ট্রিটমেন্ট করার মতো কন্ডিশনে থাকে, অনস্পট আমরা করি। রেগুলার বেসিসে ট্রিটমেন্ট করে আমরা এইভাবেই সুস্থ করে দিই, বিভিন্ন রকমের টপিক্যাল মেডিসিন অ্যাপ্লাই করে। আর এর থেকে যদি একটু ক্রিটিক্যাল অবস্থায় যায়, তাহলে আমাদের ভেটেরিনারিয়ানরা আছে, রেসপেক্টেড ভেটেরিনারিয়ানরা, তখন তাদের সাহায্য নিই। অনেক সময় আমরা হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করি, অনেক সময় ভেটেরিনারিয়ানরা অনস্পট এসেও আমাদেরকে সাহায্য করে। রাস্তায় যে সকল পশু ঘুরে বেড়ায় তাদের অন্ন সংস্থানের বিষয়টি বেশ অনিশ্চিত। একটু খাবারের আশায় তাদের ইতিউতি ঘোরাঘুরি। এই শহরেরই বেশ কিছু ছেলে মেয়ে এরকম নিরন্ন সারমেয়দের মুখে খাবার তুলে দিতে চেষ্টা করছে রোজ। ডাস্টবিনের খাবারের পরিবর্তে হরহামেশাই তাদের জুটে যায় পুষ্টিকর খাবার, যে খাবার শুধু তাদের উদরপূর্তি ঘটায় না, বরং সুস্বাস্থ্যের দিকে বেশ কয়েক কদম এগিয়ে দেয়। সৃষ্টির আদিলগ্ন থেকেই পৃথিবীতে মানুষ ও পশুর মধ্যে এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে। কুকুর, বিড়াল এবং গাভীর মতো পোষা প্রাণীরা মানুষের নিঃসঙ্গতা দূর করে বিশ্বস্ত বন্ধু ও পরিবারের সদস্যদের মতো হয়ে ওঠে। প্রকৃতির ভারসাম্য ও পরিবেশের সুস্থ বাস্তুতন্ত্র বজায় রাখতে বন্যপ্রাণীদের অবদান অপরিহার্য। পরিবেশের সুরক্ষায় এবং নিজেদের অস্তিত্বের স্বার্থেই মানুষের উচিত বন্যপ্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। বিভিন্ন দেশের ঐতিহ্য, লোকগাথা এবং সংস্কৃতিতে পশুদের অত্যন্ত সম্মান ও গুরুত্বের সাথে স্থান দেওয়া হয়েছে। জীব সেবাই ঈশ্বর সেবা, এই নীতি মেনে সব ধরনের প্রাণীর প্রতি অহিংসা ও ভালোবাসা প্রদর্শন করা মানুষের নৈতিক দায়িত্ব। মানুষ ও পশুর এই পারস্পরিক নির্ভরশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানই পৃথিবীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলবে। এই প্রত্যয় জাগুক আমাদের সকলের হৃদয়ে।